কারণ আপনারা শিল্প সংস্কৃতির ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা সভ্যতাগুলোকে মানে রিডিং পড়বেন। রিডিং পড়লে কী হবে, আপনাদের হচ্ছে কি শিল্প সংস্কৃতির যে জায়গাগুলো এইগুলো আপনারা টাচ করতে পারবেন অনেক সহজে হচ্ছে। আর সভ্যতার ইতিহাসে সাল নক্ষত্র এগুলো মনে রাখা খুব কঠিন হচ্ছে, কারণ আজ থেকে শত শত হাজার বছর আগের ইতিহাস, এই এত সাল মানে এত কিছু ঘটে গেছে, এটা পর্যায়ক্রমিক যে আসছে সেইটাকে মনে রাখতে পারলে হবে যে কোন সভ্যতার পর কোন সভ্যতা আসছে। এইটা হচ্ছে সবচেয়ে শিল্পকলার ইতিহাসে দরকারি জিনিস হচ্ছে। কারণ আমরা এই জায়গাটাকে যদি ঠিক করতে পারি তাহলে আমাদের মানে শিল্পের যে বিবর্তন বা পরিবর্তন ঘটছে সেইটাকে সহজে মনে রাখা সম্ভব। কারণ প্রাগৈতিহাসিক সভ্যতার পরে কোন সভ্যতা সেটা যদি আমি জানি তাহলে আমার কাছে সেটা সহজ হয়ে যাবে। কারণ দেখেন, সভ্যতার ইতিহাস লিপিবদ্ধ হওয়ার আগ পর্যন্ত যে সভ্যতা সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক। তাহলে আমরা যদি সভ্যতা কখন লিখন পদ্ধতি শুরু হয়েছে সেখান থেকে ধরি তাহলে আমি কিন্তু পর্যায়ক্রমিক জায়গাগুলোকে নোট ডাউন করতে পারছি। তাহলে সভ্যতা শুরু হয়েছে কখন থেকে? লিখিত আকারে আমরা জানি। আমরা যে এই যে লেখন পদ্ধতির আবিষ্কার যখন থেকে শুরু হয়েছে তখন থেকে সভ্যতার নথিপত্র বা ডকুমেন্ট সেইটার অস্তিত্ব আমরা দেখতে পাই। এর আগে যা আছে সব কিছু আনুমানিক ধারণা করা হয় বা পরীক্ষার মধ্য দিয়ে তার যে দূরত্ব ওই দূরত্বের উপরে তাকে একটা জায়গা ডিপেন্ড করে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা সঠিক কিনা সেটা বলা যাচ্ছে না। তাহলে সভ্যতাটা শুরু হয়েছে লেখন পদ্ধতির সঙ্গে। লেখন পদ্ধতি আবিষ্কার হয়েছে মিশরীয় সভ্যতায়। মিশররা আমাদের জন্য একটা আশীর্বাদ, যারা আমাদেরকে এই যে পড়াশোনা করতে হয়, ডকুমেন্ট রাখতে হয়, তার এই চিন্তাটা তারা সর্বপ্রথম করেছে। এবং সর্বপ্রথম অক্ষর জ্ঞান কোনটা আমরা জানি? না, চিত্রাঙ্কন ভাষা, আমি বলছি অক্ষর জ্ঞান। চিত্রাঙ্কন ভাষা হচ্ছে গিয়ে মানুষের মানে ভাষা বোঝানোর সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে গিয়ে আর্ট, সেটা ঠিক আছে, দ্যাটস লাইন। কিন্তু আমরা যেটা বলছি যে লেখন পদ্ধতি, অর্থাৎ আমরা গণনা করা শিখছি। আমাদের প্রথম লেখন পদ্ধতি শুরু হয়েছে গণনার মধ্য দিয়ে, হিসাব। তাহলে এইটা শুরু হয়েছে রোমান ভাষায়, আমরা যেটাকে রোমান ভাষা বলি, XIV। এইটা হচ্ছে সাংকেতিক ভাষা। এটা ছিল সাংকেতিক ভাষা, যে আপনি I দিয়ে 1 লিখছেন, B দিয়ে 5 লিখছেন, X দিয়ে 10 লিখছেন। তাহলে দেখেন এইটার 3টা সংকেতকে ব্যবহার করা হয়েছে এবং সেটা সর্বপ্রথম তৈরি হয়েছে সিলমোহরের মধ্য দিয়ে, কোনো কাগজে কলমে না, সিল মোহরের মধ্য দিয়ে। এখন এইটারও প্রয়োজনটা আসছে কি মানুষের বাণিজ্যিক ক্ষেত্রে। যতক্ষণ পর্যন্ত মানুষের বাণিজ্যিক জায়গাটা তৈরি না হয়েছে ততক্ষণ এইটার প্রয়োজন হয় নাই। এর আগের মানুষ হচ্ছে গিয়ে বাণিজ্য করেছে মুখে মুখে, সম্পদে সম্পদে। আমরা গাণিতিকভাবে বাণিজ্য শুরু হয়েছে, এই পদ্ধতি আবিষ্কার হয়েছে। কারণ কি, আপনি যে আমার সঙ্গে বাণিজ্য করবেন তার জন্য কি প্রয়োজন? ডকুমেন্ট। এই যে সিল মোহরটা আসছে এই ডকুমেন্টের জন্য। এটা বৈদেশিক বাণিজ্যের সূত্রপাত ঘটায়, কারণ স্বদেশের মধ্যে বাণিজ্য করতে এত স্থায়ী ডকুমেন্টের প্রয়োজন ছিল না। মানুষ স্বদেশের মধ্যে এর আগে সব বাণিজ্য করেছে মুখে মুখে। কেউ একটা গরু দিয়েছে একজনকে, তার কাছ থেকে সে বিনিময়ে অন্য কিছু নিয়ে গেছে। এই যে জমি জমা, আজকে আপনারা জমির বিষয়টা খুবই মজার। মানে আপনারা আজ থেকে মনে করেন যে যদি 200 বছর বা 500 বছর আগের হচ্ছে আরও মনে করেন যে আমরা 2-4 বছর আগেও হচ্ছে কি যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেও এমন আছে। আপনারা জমির কাগজপাতি হচ্ছে কি খুঁজতে গেলে দেখবেন যে হচ্ছে গিয়ে ওই নাম দেখা যায় যে এরপরে আরও 20 জন কিনে ফেলেছে, কিন্তু হচ্ছে গিয়ে নাম এখনও পর্যন্ত হচ্ছে গিয়ে ওই সেই মালিকের নাম
উঠে আছে, জারিতে দেখা যায়। মানে এইটার কারণ ছিল এমন টাইপের যে হচ্ছে কি মুখে মুখে সবাই হস্তান্তর করে ফেলেছে, কিন্তু কাগজ কলমে কিচ্ছু হয়নি। এই জন্য মিশরীয়রা আমাদের এই ডকুমেন্টটাকে তৈরি করেছে যে আপনি যা কিছু করতে চান তার একটা নথি থাকতে হবে। আর তখন থেকেই আমাদের এই শালটাকে আমরা পেয়েছি। এর আগ পর্যন্ত কিন্তু শাল প্রয়োজন ছিল না, কারণ যেহেতু আপনার কোনো ডকুমেন্ট নাই সেহেতু শালের প্রয়োজন নাই। এই জন্য প্রাগৈতিহাসিক সভ্যতার কোনো কিছু যদি নিদর্শন পাওয়া যায় সেটাকে বলা হয় আনুমানিক এত বছর আগে হতে পারে, বা আনুমানিক এই জায়গা থেকে এইখানে এসেছে। এবং দেখেন মিশরীয়রা আরও যে জিনিসগুলোকে আমাদের মাঝে দিয়ে গেছে, আমরা যদি ধর্মীয় অনুশাসনে আসি, দেখেন এই যে আমাদের কবরস্থ করার যে পদ্ধতি, এটা মিশরীয় সভ্যতা এসেছে। এই যে আমরা মানে পিরামিড যে বলি, এই পিরামিড কি? এই পিরামিড একটা কবরস্থ পদ্ধতি, বিলাসবহুল কবরস্থ পদ্ধতি। তাহলে এর আগে আপনারা মানে মানুষকে যে কবরস্থ করার যে সিস্টেম, এই সিস্টেমের একটা পর্যায়ে যে উন্নতি হয়েছে সেটাও শিল্পের ধাপ। এই যে মানুষের জ্ঞান বিজ্ঞান এবং তার মানসিকতার যে উন্নতি ঘটেছে তার মধ্য দিয়ে এটা এসেছে। এবং মিশরীয়রা খুব প্রভাবশালী ছিল, তাদের জ্ঞান বিজ্ঞানের উন্নতির কারণে তারা এত প্রভাবশালী ছিল। কিন্তু আমরা বলছি সভ্যতার উন্মোচন ঘটেছে ইউরোপ থেকে, কিন্তু সভ্যতার বিবর্তন ঘটাচ্ছে মিশর। যেমন হচ্ছে গিয়ে পৃথিবীর ইতিহাসে যদি দেখা হয়, সকল মানে মানুষের জন্য কল্যাণকর জায়গার যে থিওরিক্যাল জ্ঞান সেটা তৈরি করেছে ইউরোপ, কিন্তু বিশ্ব শাসন ক্ষমতার অধিকারী আমেরিকা। তারা কিন্তু বিশ্ব শাসন ক্ষমতার অধিকারী হয়ে থাকতে পারেনি। এর কারণ যারা কোনো কিছু তৈরি করে তারা সেটা ব্যবহার করতে পারে না, তারা ব্যবহার করতে। এই যে কত বছর মানে পৃথিবীর ইতিহাসের এই যে বিবর্তনটা ঘটে, এটার কারণ হচ্ছে গিয়ে আপনি শিল্প সংস্কৃতি কেন এত ওতপ্রোতভাবে তো জড়িত মানুষের জীবনের সাথে, এর কারণটা আপনি এইখানে বুঝতে পারবেন। যে আপনি যা কিছু সৃষ্টি করেন, যা কিছু তৈরি করেন, তার পরিবর্তন আর পরিবর্ধন দুইটা জিনিস ঘটে। সব কিছুরই দুইটা মাত্রা হয়। আপনি আজকে এই ডাস্টারকে ব্যবহার করছেন, এটাকে ব্যবহার করলে কি হয়? এর অবক্ষয় হয়, ব্যবহার করলে অবক্ষয় হয়। এখন যদি আমরা ব্যবহার না করি তাহলে কি হয়? আমি একটা জিনিস কিনলাম, একে রেখে দিলাম, ওকে ব্যবহার করলাম না, তাহলে তার কি ক্ষতি হতে পারে? এইখানে তার বাহ্যিক অবক্ষয় ঘটে না, কিন্তু তার ভিতরকার অবক্ষয় ঘটে। কারণ কি? ব্যবহার করলে কি হয়? বাহ্যিক অবক্ষয় ঘটে, কিন্তু ভিতরকার গতিমাত্রা বৃদ্ধি পায়। আর যদি সেটাকে ব্যবহার করা না হয়, তার বাহ্যিক অবক্ষয় ঘটে না, কিন্তু ভিতরকার গতিমাত্রা বিনষ্ট হয়। কারণ কি? প্রতিটা জিনিসই সঞ্চালিত। আমরা বস্তু কেন বলি আর জীব কেন বলি? যখন তার মধ্যে এই জায়গাটাকে বৃদ্ধি করার গতিমাত্রা থাকে ততক্ষণ পর্যন্ত সে জীব থাকে, আর যখন সেটা মরে যায় তখন সে বস্তু হয়ে যায়, তাই না? একই গাছ যখন ফুল লতা পাতা সব থাকে তখন জীব থাকে, আর কেটে ফেললে শুকিয়ে গেলে সে ফার্নিচার বানাচ্ছেন, জড়ো হয়ে যাচ্ছে, তাই না? যতক্ষণ ওর মধ্যে রস ছিল ততক্ষণ ওর জীবন ছিল। এখন কি রস আছে?
নাই। কিন্তু ওকে যদি আপনি না ব্যবহার করেন, আজকে বন্ধ কর ঘরে রেখে দেন, ও কিছুদিন পর ঘুরে ধরে যাবে। কিন্তু আপনি রেগুলার ওটার উপরে বসছেন, ও অত সহজে ঘুরে ধরছে না, কারণ ও চেষ্টা করছে ওর জায়গাটাকে ধরে রাখার জন্য। আমার সামনে কেউ নেই, আমি যুদ্ধটা করবো কার সঙ্গে? অর্থাৎ আমি নিজে নিজেই একটা সময় ক্লান্ত হয়ে যাব, কিন্তু আমার সামনে মানুষ আছে, আমি যুদ্ধ করছি, আমার স্পিড আরও বৃদ্ধি পাবে যে না আমি আরও টিকে থাকতে পারি কি না। তো মিশরীয়দের চিন্তাভাবনা ছিল এমন যে দেখেন, একটা কবরস্থ পদ্ধতিতে তারা প্রথম গর্ত করে একটা মানুষকে রেখে একটা ইট দিয়ে রাখত উপরে শুধু। এরপরে তারা কি করলো যে না, একটা ইট দিয়ে তো আসলে বোঝানো যায় না তো দূরে যে এই মানুষটার কতটুক পাওয়ার আছে, কতটুক কি আছে। তাহলে এরপরে একটু ছোট ব্যারিকেড দেওয়া সিস্টেম তৈরি করল। এরপরে দেখে যে যারা রাজা বাদশা তাদের একটু ক্ষমতাশালী, প্রভাবশালী না, তাই বিভিন্ন ঝড়, প্রাকৃতিক দুর্যোগ, এতে কি হয়, ওই যে মিশর তো বালুর শহর, বালু সরে যায়, তাকে যে লাশ বের হয়ে যায়, কুকুর শিয়ালে খেয়ে ফেলে, এই যে তার স্মৃতি থাকে না। ওইখান থেকে তাদের এই চিন্তার উন্নতি ঘটল। তখন কি মমি করা শুরু করল। এরপরে দেখে মমি করেও জিনিসটা হচ্ছে না, এরপরে আসছে পিরামিড, যে না ওরে আটকায় রাখতে হবে হচ্ছে গিয়ে, যাতে ওরে কোনোভাবেই না হচ্ছে গিয়ে কিছুতে ধরতে পারে। তা এই যে প্রয়োজনে প্রয়োজনে তার বোধের উন্নতি ঘটেছে। তারা কিন্তু এমন একটা পদ্ধতি করেছে যে আমরা এখন সেটাকে দেখতে পাচ্ছি, আমাদের মাথায় এখন কিন্তু এই জ্ঞান আসে না। এর কারণটা কি? এর কারণ পৃথিবীতে যা সৃষ্টি হওয়া সেটা হয়ে গেছে, এখন শুধু রিসাইকেলিং হবে। আপনি আর নতুন করে কিছু ঘটানোর নাই, পৃথিবী যা দেওয়ার। এই জন্য বলা হয়েছে যে রেনেসাঁস থেকে বর্তমান সময় পর্যন্ত যা কিছু মানুষের বৈশ্বিকভাবে আসার ছিল সেটা মানুষ পেয়ে গেছে, এখন মানুষ শুধু বিনষ্ট করবে, ধ্বংস। আস্তে আস্তে মানুষের এই জ্ঞানের ধ্বংসের হয়ে যাবে। আর মানুষের যখন এই জ্ঞান ধ্বংসের শেষ পরিক্রমা এসে যাবে, তখন কি পৃথিবী বিনষ্ট হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই মনুষ্যত্ব এবং জ্ঞানের বোধ ন্যূনতম পর্যন্ত আমাদের মধ্যে উপস্থিত থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর অস্তিত্ব টিকে থাকবে। অর্থাৎ কি, মানুষ মানুষ থেকে পশু হয়ে যাবে, মানুষ মানুষ থাকবে না। তার কিছু কিন্তু আমরা আস্তে আস্তে উপলব্ধি করতে শুরু করেছি, বা সামনে আমাদের আস্তে আস্তে আসতেছে। তো এটা কতটুকু দীর্ঘায়িত হতে পারে সেটা একমাত্র ওই সৃষ্টিকর্তাই বলতে পারবে। তাহলে আপনারা মিশরীয় সভ্যতাটাকে একটু পড়বেন, মিশরীয় সভ্যতায় কোন জায়গাগুলোকে টাচ করবেন, এটা একটা বড় বিষয়। কারণ আপনাদের প্রশ্ন আসবে এই পিরামিড থেকে, প্রশ্ন আসবে মিশরীয় সভ্যতার কি কোন কোন শিল্পের কারণে মিশরীয়রা আপনারই ছিল। আপনার এই জায়গাগুলোকে আপনি রিডিং করলে কি হবে, আপনার কোশ্চেন আকারে পড়ার প্রয়োজন হবে না, আপনার সহজেই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি লিখতে পারবেন। আর যখন এক দুইবার আপনি পড়বেন, তখন এই যে শাল এইগুলা, তারপরে আপনার যে শিলমোহ সম্পর্কে এই ছোট ছোট জায়গাগুলোকে একটু নোট ডাউন করে ফেললে আপনাদের কোশ্চেন। আর বইয়ের মধ্যে তো মোটামুটি কোশ্চেন আকারে আছেই হচ্ছে গিয়ে দেওয়া, ওইটা পরীক্ষার আগেও বলে পারবেন। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ইতিহাসগুলোকে একটু পড়বেন রিডিং আকারে। বললাম যে এইখান থেকে কোশ্চেন আসতে পারে, মিশরীয় সভ্যতা কি, মিশরীয় সভ্যতায় শিল্পকলার হচ্ছে গিয়ে কোন কোন পর্যায়ে ছিল, আপনার পিরামিড হচ্ছে গিয়ে মিশরীয় সভ্যতার কোন ধাপ, আপনার কয় ধাপের পিরামিড হচ্ছে গিয়ে ছিল, ঠিক আছে, এইরকম হচ্ছে টাইপের প্রশ্ন থেকে আসবে। মানে এইগুলাই হচ্ছে মূল জায়গা। হ্যাঁ, এই জন্য আপনি যদি মিশরীয় সভ্যতাটাকে যদি সহজে পড়ে ফেলেন, আপনার কাছে যত ছোট কোশ্চেন যেভাবে আসুক না কেন ইজি হয়ে যাবে, মানে ওই দেখার সঙ্গে মনে পড়ে যাবে যে এই জায়গাটা। আছে
এই যে আপনি প্রাগৈতিক সভ্যতার পরে আর এই যে দেখেন আপনারা যে সময়কালের কথা বলছেন, এই যে প্রাগৈতিহাসিক সভ্যতার যে 3টা স্তর আছে, এই যে মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, এই জায়গাগুলোকে একটু পড়বেন। এই যে এখানে আমাদের বইয়ের মধ্যে সবই এগুলো দেওয়া আছে ছোট ছোট করে। আসলে শিল্পকলার ইতিহাস একটা গল্প, এই গল্পটা আসলে ওই গল্প করার জন্য বা পড়ার জন্য এটাকে শুধু রিডিংটা পড়াটা প্রয়োজন। দেখবেন যে অতি সহজে গল্প পড়লে অতি সহজে মনে থাকবে। আপনি কোশ্চেন পড়ে যত মুখস্থ রাখতে না পারবেন, আপনি যদি গল্প পড়েন আপনার খুব দ্রুত এটা মাথার মধ্যে এসে থেকে যাবে এবং এটা ভুলবেন না। কারণ শিল্পকলার ইতিহাসের গল্পগুলো খুবই মজা। দেখবেন যে আমাদের জীবনযাত্রার যে মানে প্রক্রিয়া আছে, প্রণালী আছে, আমরা দেখবেন যে সব কিছুর সঙ্গে আস্তে আস্তে সাদৃশ্য হয়ে যাবে, মিলে যাবে। আপনাদের তো আমরা শীট আকারে দিয়ে দিচ্ছি। আমরা ফার্স্ট ইয়ারে যখন পড়েছি, আমরা এই একটা সাবজেক্টের জন্য মনে করেন 18-19টা বই হচ্ছে গিয়ে পড়তে হয়েছে। কারণ এমন একটা জিনিস, এটা এক বইয়ের মধ্যে থাকে না যে এইখানে 2টা সভ্যতা আছে, 4টা সভ্যতা দিয়ে এই বইটা লেখা আছে, আর বাকি সভ্যতা নাই, ওইটা আবার আরেক জায়গার থেকে অন্য লেখকের বই থেকে খুঁজে নিতে হবে। আমাদের ফার্স্ট ইয়ারে আমাদের যে শিল্পকলার যে টিচার ছিল, উনি আমাদের 2টা সাবজেক্টের জন্য 29টা বইয়ের রেফারেন্স দিয়েছিল। 2টা সাবজেক্ট কি, একটা শিল্পকলার ইতিহাস আর একটা বাংলাদেশের ইতিহাস। তো স্যারকে বলছিলাম যে স্যার আপনি 29টা বই দিলেন, এই বই তো খুঁজতে খুঁজতে জীবন পার হয়ে যাবে, পড়া লাগবে না। আপনি 2টা সাবজেক্টের জন্য 29টা বইয়ের রেফারেন্স, এটা কি আসলে মেনে নেওয়া যায়? তা আমরা কি করছি যে এত বই তো আসলে সম্ভব না, আমরা ওই 5-7টা বই কালেক্ট করছি। এরপরে কি করছি যে শিট কালেক্ট করছি, যেসব শিটের মধ্যে হচ্ছে কি সভ্যতাগুলোকে দেওয়া আছে। তো ওই শিটগুলোকে কালেক্ট করে করে আমরা এই সভ্যতাগুলোর পড়েছি। হচ্ছে দেখেন, সভ্যতার বিবর্তনে আপনার সভ্যতাকে ইজম বলা হয়। এখন 11-12টা ইজম আছে। এই ইজমটা হচ্ছে গিয়ে পরিবর্তনের কালব্যাপ্তি, হচ্ছে গিয়ে যে একটা সময় থেকে আর একটা সময়ের যে পরিবর্তন ঘটেছে, ওই সময়ের মধ্যে যে কর্মকাণ্ডগুলো ঘটেছে সেটাকে ইজম বলা হয়েছে। এর মধ্যে মজার মজার জায়গা আছে যেটা আমরা এখন উপলব্ধি করি, আগে আসলে মানুষ এটা এতটা বুঝতে পারেনি। এই যে ক্যামেরার আবিষ্কার হয়েছে কেন আমরা জানি? ক্যামেরা কেন আবিষ্কার হয়েছে? ক্যামেরার আগে মানুষ চিত্রকলা শিখেছে, বড় বড় মানে রিয়েলিস্টিক কাজ করেছে, তারপরেও ক্যামেরার প্রয়োজন হয়েছে কেন? ক্যামেরার অস্তিত্ব একমাত্র টিকে আছে একটা জিনিসের উপর, সেটা হচ্ছে গিয়ে আপনার এক্সপ্রেশন, সময় নিরূপণ। আপনি কাজ করতে আপনার সময় ওয়েস্ট হয়। ক্যামেরা, আপনি যদি মুমেন্টকে ক্রিয়েট করতে চান, সেটার জন্য আপনাকে যে সময় অতিবাহিত করতে হবে, ক্যামেরা সেটা ন্যানো সেকেন্ডে করে দিচ্ছে, সে আপনার সময়কে বাঁচিয়ে দিচ্ছে। এই জন্যই ক্যামেরার উপস্থিতি। শুধু ফটোগ্রাফির বা ভিডিওগ্রাফির জন্য কিন্তু ক্যামেরার উপস্থিতি না, ক্যামেরার উপস্থিতি হয়েছে মোমেন্ট ক্রিয়েট করার জন্য। একটা ক্লিকে ওই টাইমটাকে সে ধরে ফেলছে। আমি সারাদিন চেষ্টা করলে কী হচ্ছে কি আমাদের পক্ষে ওই টাইম ক্রিয়েট করে রাখা সম্ভব? একজন শিল্পী এই কাজটা হচ্ছে গিয়ে করেছে, যে ক্যামেরা যদি হচ্ছে গিয়ে এই কাজটা করে, আমি সারাদিন বসে ছবি আঁকতেছি, কিন্তু আমার তো ক্যামেরা যা করতেছে সেটা আমি করতে পারছি না। এই জন্য তিনি একটা যুগের ধারাবাহিকতা তৈরি করে ফেলেছে, ইমপ্রেশনিজম। উনি কি করেছেন? উনি 5 মিনিট 10 মিনিট একটা করে ছবি আঁকা যায়, হচ্ছে কি উনি এমন পদ্ধতি হচ্ছে গিয়ে তৈরি করেছে যে শিল্পীরা সারাদিন মানে একটা ছবি আঁকার জন্য 2 বছর, 2.5 বছর, 3 বছর, 5 বছর বসে একটা ছবি আঁকতেছে। এই যে
আমরা মোনালিসা কথা সবাই জানি, তাই না? শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত একটি পেন্টিং। এই পেন্টিংটার সময়কাল কত? 2.5 বছরের মতো, 2 বছরের বেশি। এই নারী কি ওনার সামনে 2 বছর ধরে বসেছিল? তাহলে এখানে অবক্ষয় ঘটেছে না? কোনো না কোনো চেঞ্জ হয়েছে না? অর্থাৎ প্রপার যদি আমরা বলি যে উনি কোনো নারীকে দেখে এঁকেছেন, সেটা ওই ছবির মধ্যে নাই, কারণ 2 বছর ধরে কোনো নারী তার সামনে বসে থাকবে না। তাহলে উনি একটা মানুষকে সাদৃশ্য করার চেষ্টা করেছেন, কিন্তু ওই ছবির মধ্যে পুরোটাই ওনার কল্পনা। এই জন্য মোনালিসা ছবির এত রহস্য, কারণ শিল্পীর আবেগ, অনুভূতি এবং হচ্ছে গিয়ে একটা নারী সম্পর্কে তার যে অস্তিত্বের মনোভাব, সেইটাকে সে ওই ছবিতে ফুটায় তোলার চেষ্টা করেছেন। এই 2.5 বছর ধরে তিনি ওইটাই করেছেন। কোনো নারীকে তিনি রিয়েলিস্টিকভাবে আঁকার চেষ্টা করেননি, কারণ ওই ছবির মধ্যে মনে হয় একটা সময় হাসে, একটা সময় কাঁদে, একটা সময় মুখ মলিন হয়ে থাকে। তাহলে এই যে এত রকম এক্সপ্রেশন উনি এই এক ছবির মধ্যে ফুটায় তুলছে এই 2.5 বছর বসে। এখন মনে করেন শিল্পী ভ্যান গগ, উনি হচ্ছে গিয়ে এই ইমপ্রেশন ইজমের জনক বলা হয়। তা উনি হচ্ছে গিয়ে কী করেছেন, যে সময়কে ধরার চেষ্টা করেছেন। ওনার একটা বিখ্যাত ছবি আছে, ইমপ্রেশন অফ সানরাইজ, সূর্য উদয়ের মুহূর্ত। এখন কথা, সূর্য উদিত হতে কত সময় লাগে আমরা কি বলতে পারি? আপনার সূর্য মানে আমরা পৃথিবীতে যে আলোর উপস্থিতি দেখতে পাই, সেটা আলো হয়ে বের হতে মোটামুটি আপনার 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লাগে। দেখবেন সূর্য যখন ওঠার হয় তার আগে সূর্যে আকাশটা লালচে ভাব হয়ে যায়। এখন এই লালচে ভাব থেকে অরেঞ্জ হয়ে ইয়েলো শেড পর্যন্ত আসা পর্যন্ত সূর্যের উদয় হওয়ার টাইম। তাহলে সে আলোটা দিচ্ছে যে পর্যায়টা এসে তার আগ যে মুহূর্তটা আছে, সেটা সে তার উপস্থিতিকে বোঝানোর চেষ্টা করেছে, কত তীক্ষ্ণতা। এখন মনে করেন ভ্যান গগ বলছে যে সূর্য যখন উঠবে ওই ভাবটা হয়েছে, ওই জায়গার যে কালার, তার যে হচ্ছে গিয়ে এক্সপ্রেশন, তার যে হচ্ছে গিয়ে দেখা, সেইটা তো সূর্য উঠার পরে হয় না। তাহলে আমাকে এই এতটুকু সময়কে ধরতে হবে, যে আমার ওইটুক ছবি দেখে মানুষ বুঝতে পারবে যে সূর্য উঠতেছে। আবার সূর্য ওঠার পরেই কি আলো ছড়ায় ফেলে বা সূর্যের গতি তীক্ষ্ণ হয়ে যায়? না। তাহলে এই যে সময়ের পরিবর্তন, উনি ওই প্রতিটা সময়ের পরিবর্তনকে একটা ছোট ছোট সময়ে ভাগ করেছেন, এবং উনি কি করেছেন, ওই মোমেন্টগুলোকে ক্রিয়েট করেছেন। ছোট ছোট ক্যানভাস নিয়েছেন, ক্যানভাস নিয়ে একসঙ্গে উনি 20টা 25টা করে ক্যানভাস নিয়ে গেছেন। নিয়ে যে উনি ওই একই জায়গায় বসে, আচ্ছা ওনার টাইম ধরা ছিল যে আমি আজকে এই ছবিটা আমি এই 3 মিনিট আঁকছি, এই ছবিটার সূর্যের গতি চেঞ্জ হয়ে গেছে, আমি আর এটা আঁকবো না, পরবর্তী গতিতে এটা আঁকবো। এইভাবে উনি কী করছেন, একসাথে 8-10টা ক্যানভাসে কালার চাপায় ফেলছে ওই গতির করে। আবার পরবর্তী দিন উনি হচ্ছে কি আবার সেম গাড়িতে করে এই ক্যানভাসগুলো নিয়ে ওই জায়গায় যেয়ে বসেছেন, ওই টাইমকে আবার ধরে শুধু ওইটুক টাইমকে ওই ছবিটা আঁকবে। মানে কতটা মানুষ মানে ভাবতে পারে, কত উপরে ভাবতে পারে, সেটা আমরা ওনাদের এই চিন্তা ধারণা দেখলে বুঝতে পারি। এই জন্য বলা হয় যে শিল্পকলা আপনারা যেভাবে দেখেন না কেন, যেভাবে জানেন না কেন, তার রসটাকে গ্রহণ করার চেষ্টা করুন, তাহলে আপনার ভিতরটা সমাদৃত হবে। তাহলে আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? তাহলে আপনারা কষ্ট করে একটু মিশরের সভ্যতাটা সবাই পড়ে আসবেন।
আমি বইয়ের মধ্যেতে না, আমি মাঝে মাঝে কিন্তু নিজে ছোট ছোট কোশ্চেন করি। কাগজে আশিকে তো যুগ কয়টা? দুইটা না? তিনটা। একটা হচ্ছে রত্নপ্রস্ত যুগ, আরেকটা হচ্ছে নব্যপ্রস্ত, আরেকটা হচ্ছে কি আপনার শেষ ভাগ